আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ একটি নতুন মাত্রায় পৌঁছে গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইউক্রেনের যে রাজধানী রয়েছে কিয়েভের ভেতর, সেখানে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে রাশিয়া। এর পূর্বে কখনোই এই ধরনের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং এই মাত্রার এই যুদ্ধক্ষেত্রে, বিশেষ করে ইউক্রেনের রাজধানীতে ব্যবহার করার নজির খুবই বিরল। দেখুন, ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য মতে রাশিয়া এই হামলায় মোট ৬৮টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৩৫১টি ড্রোন ব্যবহার করেছে। এই বিপুল পরিমাণের অস্ত্র ব্যবহারের ফলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোটামুটি কঠিনভাবে চাপের মুখে পড়েছে। আন্তর্জাতিক রিপোর্ট এবং ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হামলায় রাশিয়া মোট ২৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের কাছে পর্যাপ্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্ট না থাকায় রাশিয়ার এই ২৯টি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়। ইউক্রেন একটিও প্রতিহত করতে পারেনি। দেখুন, রাশিয়া তার যে ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল রয়েছে বা অন্যান্য শুধু ব্যালিস্টিক মিসাইলই নয়, এর সঙ্গে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন যে জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, পাশাপাশি KH-101 এবং যে ক্যালিব্রিক ক্রুজ মিসাইল রয়েছে তাও ব্যবহার করেছে। তবে ইউক্রেনের বাহিনী বেশিরভাগ ক্রুজ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে, এমনটা তারা দাবি করছেন। ইউক্রেনের কর্তৃপক্ষ যেমনটা বলছে, ইউক্রেনের রাডার ব্যবস্থাকে বিভ্রান্ত করা এবং একই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে প্রায় ৩৫১টি আত্মঘাতী এবং যে ডিকোয় ড্রোন রয়েছে, মানে নকল যে ড্রোন রয়েছে, তা পাঠানো হয়েছিল, যার জন্য রাশিয়া পরবর্তী হামলায় এত বড় সফলতা পায়। রাশিয়ার এই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে আপাতত যেমনটা বলা হচ্ছে, যে এই হামলায় এখন পর্যন্ত প্রায় ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে কিয়েভ শহরের ভেতরে ১৫ জন এবং কিয়েভের যে আঞ্চলিক অঞ্চল রয়েছে সেখানে আরও ৬ জন নিহত হন। এছাড়াও ৬০ জনের বেশি গুরুতর আহত অবস্থায় রয়েছেন। দেখুন, আবাসিক ক্ষয়ক্ষতির বিষয়ে যেমনটা বলা হচ্ছে, কিয়েভ জুড়ে অন্তত ১৫টি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার এই হামলায়। পলিডস্কি জেলায় একটি ৯ তলা ভবনের উপরের অংশ প্রায় সম্পূর্ণ ধসে পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেনের যে গণমাধ্যমগুলো রয়েছে, যে ছবি প্রকাশ করেছে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিং এর একেবারে উপরের দিকে রাশিয়ার যে ইস্কান্দার মিসাইল রয়েছে বা ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সরাসরি গিয়ে হিট করেছে এবং এর ফলে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ভবনে বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। রিসেন্টলি রাশিয়ার মস্কো এবং সেন্ট পিটারবার্গের যে তেল শোধনাগার এবং বিভিন্ন ধরনের রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইউক্রেন যে আক্রমণ করেছে, তার পাল্টা আক্রমণ হিসাবে তারা সুনির্দিষ্ট অস্ত্র দিয়ে এই পাল্টা হামলা করেছে। এবং ইউক্রেন যদি রাশিয়ার অভ্যন্তরে সরাসরি হামলাগুলো অব্যাহত রাখে, তাহলে এই ধরনের হামলা রাশিয়া আরও করবে, তারা ঘোষণা দিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বিষয়টি তারা পরিষ্কার করেছে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যে ইন্টারসেপ্ট রয়েছে তার সংকটে তারা ভুগছে। ইরানের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সেই ইন্টারসেপ্টগুলো পর্যাপ্তভাবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র এবং মিত্রদের সরবরাহ করতে পারছে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্বেই এই বিষয়ে ইঙ্গিত ছিল। প্রশ্ন হলো যে গতকাল রাতে রাশিয়ার এই শক্তিশালী হামলা এবং ইউক্রেনের ২৯টি মিসাইলের মধ্যে ২৯টি প্রতিহত করার যে ব্যর্থতা রয়েছে, এরপরও কি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা অব্যাহত রাখবে বা রাশিয়ার আরও গভীরে হামলা করবে? এর উত্তরটা হলো যে ইউক্রেন কিন্তু পাল্টা হামলা রাশিয়ার আরও গভীরে করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়ার সুদূর সাইবেরিয়ার ভেতর যে অন্যতম বৃহত্তম যে তেল শোধনাগার রয়েছে, সেখানে আক্রমণ করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এটি একটি নতুন ধরনের রেকর্ড, কারণ একেবারে ইউক্রেনের নিয়ন্ত্রিত সীমান্ত থেকে রাশিয়ার মূল ভূখণ্ডের ৩,০০০ কিলোমিটার দূরে অবস্থিত তেল শোধনাগারে এত দূর থেকে ইউক্রেন আক্রমণ করার এই ঐতিহাসিক রেকর্ড করেছে। দেখুন, এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ ২০২২ সাল থেকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার এত গভীরে ইউক্রেন এর পূর্বে কোনো হামলা করতে সক্ষম হয়নি। ইউক্রেনের স্পেশাল ফোর্স অপারেশন SOF এবং ড্রোন ইউনিট রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার যে ওমেস্কো শহরের একটি প্রধান তেল শোধনাগার রয়েছে সেখানে হামলা চালিয়েছে। এটি রাশিয়ার অন্যতম বৃহত্তম জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম নেটের দ্বারা পরিচালিত। দেখুন, ইউক্রেন থেকে ছোড়া একটি ড্রোন প্রায়
৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ড্রোনগুলো আঁকাবাঁকা হয়ে বলা হচ্ছে অন্তত ৪,০০০ কিলোমিটারের পথ পাড়ি দিতে পারে। কারণ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পয়েন্টগুলোকে এগুলো নির্দেশ করে তার অন্য দিক দিয়ে বাঁক নিয়ে চলে গেছে। এটি অন্যতম যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বড় সফলতা হিসেবে বিবেচিত এবং রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। সুদূর রাশিয়ার সাইবেরিয়ার ভেতর যে তেল ক্ষেত্রে ইউক্রেন আক্রমণ করেছে তাদের নতুন ধরনের ড্রোন দিয়ে, সেই তেল ক্ষেত্রটি রাশিয়ার অর্থনীতি এবং স্ট্র্যাটেজির কারণে খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক হিসাব বলছে এই তেল শোধনাগারটি প্রতি বছর প্রায় ২১ মিলিয়ন টন পরিশোধিত জ্বালানি উৎপাদন করে। ২১ মিলিয়ন টন মানে বাংলাদেশের মতো দেশের বার্ষিক যে জ্বালানি চাহিদা রয়েছে তার প্রায় ৩ গুণ বেশি, যেটি রাশিয়ার অর্থনীতিতে একটা স্থিতিশীল ভাব একটা দীর্ঘ সময় ধরে আনছিল। নতুন এই হামলার কারণে ইউক্রেন তাদের এফপিবি যে ওয়ান ড্রোন রয়েছে তার মাধ্যমে হামলার মাধ্যমে এটি প্রমাণ করেছে যে এখন রাশিয়ার একেবারে অভ্যন্তরের কোনো স্থানই এখন আর নিরাপদ নয়। ইউক্রেনের ড্রোনগুলো অনেকটাই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেই অত্যন্ত স্পর্শকাতর যে স্থানগুলো রয়েছে সেখানে প্রবেশ করতে পারে। দেখুন, ইউক্রেন এবং রাশিয়া একে অন্যের বিরুদ্ধে যখন এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটাচ্ছেন, ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার স্টেটমেন্টে দাবি করেছেন তিনি এই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ থামানোর জন্য কার্যকরী পদক্ষেপ নিতে চান। পুতিনের সঙ্গে গত ৪ঠা জুলাই আপনার সাথে কথা বলার পরপরই কিয়েভে আঘাত এনেছে এবং নিরাপদ বেসামরিক মানুষের ক্ষতি করেছে। আপনার সাথে কথা বলার পর তিনি কেন চাপ অনুভব করছেন না? আচ্ছা, আমার মনে হয় তিনি চাপ অনুভব করেছেন। তিনি এটার অবসান চান এবং ইউক্রেন এটার অবসান চায়। আর আমরা আলোচনা করছি এবং দেখা যাক আমরা এটার অবসান করতে পারি কিনা। এটা একটা ভয়াবহ ব্যাপার। আমি ৮টি যুদ্ধের অবসান ঘটিয়েছি এবং এটি আমার মতে একটি সহজ যুদ্ধ হতে যাচ্ছে। কারণ আমি উভয় পক্ষ, উভয় নেতাকেই চিনি। আমি বেশিরভাগ নেতাকেই চিনতাম না। আমি ভারতের ক্ষেত্রে কাজ করেছি, আমি পাকিস্তানের ক্ষেত্রে কাজ করেছি, অন্যদের ক্ষেত্রেও কাজ করেছি। ওটা সত্যিই খারাপ পরিস্থিতি হতে পারত। এটা পারমাণবিক হতে যাচ্ছিল, হতে পারত। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন ৪ কোটি বা ৪ কোটি মানুষ মারা যেতে পারত, হয়তো ৫ কোটি। তারা ১১টি বিমান ভূপাতিত করেছিল। এটি ৪ দিন ধরে তীব্রভাবে চলছিল। আমি এটি বন্ধ করেছিলাম এবং আমি সেটি করেছি। তবে এটি এমন একটি বিষয় যা আমার মনে হয় মানুষ যা ভাবছে আমরা তার চেয়ে অনেক কাছাকাছি পৌঁছে গেছি এবং প্রেসিডেন্ট পুতিন এটার অবসান চান। আমি আপনাকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে পারি এটি ভালো ফোন আলাপে এবং প্রেসিডেন্ট জেলেনস্কি আসলেই এটার অবসান চান এবং আমরা ন্যাটোতে যাচ্ছি এবং এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আমার মনে হয় আমরা একটা পথ পাবো। আমার মনে হয় আমরা এটার অবসান করতে পারবো। এটা একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করছেন তারা এর সমাধান চান এবং তারা এটি নিয়ে কাজ করছেন। অপরদিকে খুদ রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করছেন যে রাশিয়ার বিরুদ্ধে অভ্যন্তরে যে হামলা হচ্ছে সেখানে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সহযোগিতা রয়েছে। দেখার বিষয় সরাসরি সহযোগিতার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মাধ্যমে এই সমস্যার সমাধান আসলে কি করে হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।